মেহসানা ওকে কথা শেষ করতে দিল না। তড়িৎ গতিতে ওর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, সফট কর্নার মাই ফুড। আপনার মতো এক ফালি করলার জন্য কার সফট কর্নার হবে শুনি? আমি তো এসেছি স্রেফ তৃষার প্রেসক্রিপশনটা রিচেক করাতে। আপনি অহেতুক নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করুন তো মিস্টার সার্জেন্ট। আদ্রিয়ান এবারে এক কদম এগিয়ে এলো। মেহসানার চোখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এনে ফিসফিস করে বলল, করোনা, ইন্টারেস্টিং। তেতো হলেও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর শুনুন, প্রেসক্রিপশন চেক করার জন্য রিসেপশন আছে, জুনিয়র ডক্টররা আছে। সরাসরি এই অধমের কেবিনে হানা দেওয়াটা কিন্তু কিছুরই সিগন্যাল দিচ্ছে। মানুন আর না মানুন, আপনার এই ঝগড়ুটে স্বভাবের আড়ালে একটা কিউট কিউরিসিটি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মেহসান এবার সত্যি থতমত খেয়ে গেল। আদ্রিয়ানের এই হঠাৎ ফ্লার্ট করার ভঙ্গিটা ওর হার্টবিটকে যেন অলিম্পিকের দৌড়ে নামিয়ে দিয়েছে। ও দ্রুত এক পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আপনি আপনি জাস্ট একটা, আপনার সাথে কথা বলা মানে নিজের মাথা খারাপ করা। আমি যাচ্ছি। আদ্রিয়ান সশব্দে হেসে উঠল। ও পেছন থেকে ডাক দিয়ে বলল, আরে শুনুন, পালিয়ে যাচ্ছেন কেন? কফিটা তো খেয়ে যান। নাকি কফিতেও বিষ মেশানোর ভয় পাচ্ছেন? প্রমিস করছি, ওটা একদম আপনার মতোই করা বাট সুইট হবে। মেহসানা পেছনে না ফিরেই হাত নেড়ে নাসূচক ইশারা করে করিডোর দিয়ে প্রায় দৌড়ে পালালো। যাওয়ার সময় ওর মনের কোণে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আদ্রিয়ান করিডোরের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড়িয়ে বলল, মেডিকেল সায়েন্সে এই রোগের নাম যাই হোক, আমার কাছে কিন্তু এর নাম কিউট অ্যাটাক। দেখা হবে মিস ঝগড়ুটে। আজও ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিল তৃষা। উদ্দেশ্য নিচে গিয়ে সকলের কাজেই আরেকটু সহায়তা করা। ঠিক তখনই উল্টো দিক থেকে ঝড়ের বেগে আসছিল মায়া। বাঘের মুখে দুজনের প্রায় মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হতে তৃষা নিজেকে সামলে নিয়ে একপাশে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বেশ অমায়িক স্বরে বলল, আরে তুমি তো মায়া, তাই না? সাবধানে, একদম ধাক্কা লেগে যাচ্ছিল তো। মায়া থমকে দাঁড়ালো। তৃষার সেই সহজ সরল হাসিটা যেন ওর চোখে অগ্নিশ হলকা হয়ে বিঁধল। ওর দামি ওড়নাটা কাঁধে ঝটকানি দিয়ে সরিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, লিসেন, এসব ঢং আমার পছন্দ নয়। এই যে বড় বড় চোখ মেলে মায়াবী সাজার চেষ্টা করছো, এসব ন্যাকামি আমার সামনে আর দেখালেও চলবে। মায়ের হঠাৎ এমন আক্রমণাত্মক কথায় তৃষা অবাক হয়ে বলল, নাকামি? আমি তো জাস্ট নর্মালি কথা বললাম। একদম তোমার ভুল মনে হচ্ছে। ও, স্টপ ইট। ভুল আমার নয়, ভুল আর্য ভাইয়ের। জানি না কোন মন্ত্র পড়ে ওনার ঘাড়ে চেপে বসেছো, যে লোকটা নিজের স্ট্যান্ডার্ড ভুলে তোমার মতো এমন এক স্ট্যান্ডার্ড মেয়েকে কোলে করে বাড়িতে এন্ট্রি দিচ্ছে। তৃষার ভেতরের শান্ত সমুদ্রটা মুহূর্তেই উত্তাল হয়ে উঠল। মায়ের মুখে ক্লাসলেস আর ঘাড়ে চাপার মতো কদর্য অপমান শুনি ওর সহ্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। ও এক কদম এগিয়ে গিয়ে অগ্নিদৃষ্টি হেনে মায়ের চোখের দিকে সরাসরি তাকালো। ধারালো কণ্ঠে বলল, লিসেন, মিস ন্যাকামির ভান্ডার, তোমার ড্রামাগুলো ড্রয়িং রুমের জন্য তুলে রাখলে ভালো করতে। আর শোনো, তুমি বললে না আমি ওনার ঘাড়ে চেপে আছি? আই থিঙ্ক তোমার চোখটা চেক করা দরকার। কারণ আর্য আমাকে কোলে করে আনবে না কি মাথায় করে আনবে সেটা সম্পূর্ণ ওনার চয়েস। আর আমাকে স্ট্যান্ডার্ডের কথা বলছো? যার নিজের ব্যবহারের কোনো স্ট্যান্ডার্ড নেই, তার মুখে বড় বড় কথা বড্ড বেমানান লাগে। মায়া রাগে কাঁপতে কাঁপতে বলল, কি বললি তুই? তোর এত সাহস? সাহস আরও আছে, দেখবি। বলেই ও শাটি চর বসিয়ে দিল মায়ের নরম চলে। অতপর ওর চুলগুলো মুষ্টিবদ্ধ হাতে ধরে পেছন থেকে টান দিয়ে তাতে দাঁত চেপে বাঁকা হেসে বলল, এখন থেকে অন্তত আমার সাথে কথা বলার সময় নিজের লিমিটের মধ্যে থাকবি। আই থিঙ্ক তোর ওই শকুনের দৃষ্টি আমার আর্যের ওপর পড়েছে, তাই দৃষ্টি সংযত করে, না হলে থাক পরে বলবো, বাট আপাতত আপাতত ডিটেকশনটা ক্লিয়ার। কথাগুলো এক নাগাড়ে বলেই ওর চুল তাচ্ছিল্যের সাথে ছেড়ে দিতেই তৃষা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওকে পাশ কাটিয়ে গটগট করে নিচে নেমে গেল
এদিকে তৃষার আকস্মিক চপেটাঘাত আর রণংদেহী মূর্তির সম্মুখে মায়া যেন এক নিমেষে বিমূঢ় হয়ে পড়ল। অপমানে বিস্ময়ে ওর বাকশক্তি রুদ্ধ হয়ে এলো। দুই নয়ন বিস্ফোরিত করে সে কেবল তৃষার প্রস্থান পথের পানি চেয়ে রইল। দর্পিতা মায়ের অহংবোধ চূর্ণ বিচূর্ণ করে ধূলিসাৎ হলো এক পলকে। ওর গণ্ঠদেশ রক্তিম হয়ে উঠেছে অপমানে, আর অন্তরে দাউ দাউ করে জ্বলছে প্রতিহিংসার অনল। সেই নির্জন করিডরে ও একাকী মূর্তিবৎ দাঁড়িয়ে কাঁপতে লাগলো। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে বলল, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তৃষা। মায়ের সাথে সেই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর তৃষার মেজাজটা বেশ তিরিক্ষি হয়েছিল। তবে ডাইনিং টেবিলে সবার সাথে হাসাহাসি আর রাতের খাবারের ব্যস্ততায় সেই তিক্ততা কিছুটা প্রশমিত হয়েছে। রাত তখন 11টা ছুঁই ছুঁই। তৃষা কক্ষের দর্পণের সম্মুখে দাঁড়িয়ে চুলে চিরুনি চালনা করছিল। আর্য বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে। ঘরটা একদম শান্ত নিস্তব্ধ, শুধুমাত্র এসির মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। হঠাৎ তৃষার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বেষ্টু নামটা দেখে তৃষা দ্রুত কলটা রিসিভ করলো। কিরে এত রাতে? ওপাশ থেকে মেহসানার কণ্ঠস্বর বেশ চিন্তিত শোনালো। দোস্ত শোন, একটা দরকারি কথা আছে। সাইম ভাই তোকে অনেকক্ষণ ধরে ট্রাই করছে কিন্তু পাচ্ছিল না। পরে আমাকে ফোন করে জানালো যে তুই নাকি ওনাকে ব্লক করে দিয়েছিস। কি ব্যাপার বলতো? হুট করে সাইম ভাইয়াকে ব্লক মারলি কেন? বুঝলাম ওনাকে তোর অপছন্দ, তাই বলে সরাসরি ব্লক? কলেজের সিনিয়র ভাই, একটু তো বোঝ। তৃষার হাতের চিরুনিটা থমকে গেল। ও অবাক হয়ে বলল, মানে আমি সাইম ভাইকে ব্লক করব কেন? আমি তো ফোন হাতেই নিইনি ঠিক মতো, হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল। নেটওয়ার্কের প্রবলেম না রে পাগলি, সাইম ভাই স্ক্রিনশট পাঠিয়েছে, ক্লিয়ারলি দেখাচ্ছে ইউ আর ব্লক। আচ্ছা তুই একটু চেক কর তো। মেহসানা তাগাদা দিতেই তৃষা কিছুটা বিভ্রান্ত হয়ে কলটা স্পিকারে দিয়ে ফোনের ব্লক লিস্ট অপশনে ঢুকলো। আর সেখানে তাকাতেই ওর চোখ চড়ক গাছ। সত্যি তো, সাইম ভাইয়ের নম্বরটা সেখানেই জলজন্ত শোভা পাচ্ছে। কিন্তু আরও অবাক করা বিষয় হলো ব্লকের সময়টা আজকের। তৃষার মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে গেল। ঠিক সেই সময় যখন ও আর্য ডাকে নিচ থেকে ওপরে এসেছিল এবং আর্যকে সোশ্যাল ডিস্টেন্সিং আর থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স নিয়ে জ্ঞান দিচ্ছিল। তৃষা ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে তাকালো। আর্য এখনো একইভাবে ল্যাপটপে মগ্ন, যেন পৃথিবীর কোনো খবরই তার কাছে নেই। তৃষা মেহসানাকে বলল, মেহু রাখতো, আমি পরে কথা বলছি তোর সাথে। ফোনটা রেখে তৃষা ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। আর্য নিস্পৃহ ভঙ্গি দেখে ওর পিত্তি জ্বলে গেল। ও কিঞ্চিত রাগত স্বরে বলল, আপনি আজ আমার ফোন ধরছিলেন? আর্য ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে শান্ত গলায় বলল, হয়তো ইম্পর্টেন্ট কোনো কল আসতে পারতো, তাই রিসিভ করতে গিয়েছিলাম। রিসিভ করতে গিয়ে কি ভুল করে ব্লক বাটনে চাপ পড়ে গিয়েছিল? সাইম ভাইয়াকে কেন ব্লক করেছেন? আর্য এবার ল্যাপটপটা বন্ধ করে সরাসরি তৃষার চোখের দিকে তাকালো। সেই চিরচেনা গম্ভীর আর আধিপত্য বিস্তারকারী দৃষ্টি। ও বিছানায় একটু সোজা হয়ে বসে পড়ল। আমি আগেই বলেছিলাম আপনার ইউজার ইন্টারফেস বড্ড সহজ সরল, যে কেউ চাইলেই সেখানে অনুপ্রবেশ করতে পারে। আর সায়েম ইজ অ্যান আনওয়ান্টেড বাগ ইন ইয়োর সিস্টেম। আর আমার লাইফে কোনো ভাইরাসের এন্ট্রি আমি টলারেট করি না। তৃষা হাত পা গুটিয়ে দাঁড়িয়ে রইল, না চাইতেও বলে ফেলল, আপনি আপনি বড্ড ডিটেক্টর। আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাকে কে দিল? আর্য এক মুহূর্তের জন্য চুপ থাকলো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, অধিকারটা আমার নিকনেমেই লেখা আছে, তৃষা ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন তার টেরিটরিতে কোনো অনুপ্রবেশকারী পছন্দ করে না। ব্লক তো ছোট একটা ট্রেলার ছিল। এরপর যদি ও আবার আপনার আশেপাশে ঘোরার চেষ্টা করে তবে সিস্টেম থেকে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। আন্ডারস্ট্যান্ড? তৃষার আর কোনো কথা বলতে পারল না। ওর রাগটা যেন কোথায় গিয়ে মিলিয়ে গেছে।
আবারও আর্যর শান্ত কণ্ঠ ভেসে এলো। এখন ফোনটা রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কজ ইউ উইক। আর হ্যাঁ, সাইমকে আনব্লক করার কথা ভুলেও ভাববেন না। তৃষা আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। বলা বাহুল্য যে সারাদিনের ক্লান্ততা শেষে বেশ ঘুম ঘুম পাচ্ছিল ওর। আর্য এক ঝলক তাকালো তৃষার দিকে, পরক্ষণেই ফের মনোনিবেশ করল ল্যাপটপে। জ্যৈষ্ঠের শেষ প্রহর, আষাঢ় আসন্ন। তপ্ত ধরনের বুকে আজ মেঘেদের ঘনঘটা। আকাশ জুড়ে নীলাভ কালো মেঘের মায়াবী বিস্তার। নবপ্রভাতের সূচনা লগ্ন থেকেই আজ বায়ু প্রবাহ কিঞ্চিত ঝড়ো। জমিদার বাড়ি সংলগ্ন আরেকটি ছোট্ট কুটিরের নাই দালান বিদ্যমান উঠানের ঠিক পূর্ব পাশে। মূল জমিদার বাড়ির ছাদ থেকে তাকালে দালানটির শ্যাওলাধরা আলসেগুলো স্পষ্ট দৃষ্টিগোচর হয়। তৃষা টুইঙ্কেলের সাথে লুকোচুরি খেলতে খেলতে এখানে এসে লুকিয়ে আছে ও সন্তর্পণে দালানটির ছাদে পা রাখল। ও জানত না আর্য আগে থেকে সেখানে উপস্থিত। আজও ছাদের এক কোণে দাঁড়িয়ে দূর পাহাড়ের গায়ে মেঘেদের লুকোচুরি দেখছিল। ওর রিজু দেহাবয়বে আজ এক অস্থির প্রশান্তি। তৃষা ওকে দেখে সামান্য ভরকায়। ও অগোচরে ওখান থেকে প্রস্থান করতে যাবে, ঠিক সেই মুহূর্তে প্রকৃতির রুদ্ধ দুয়ার যেন আচমকা খুলে গেল। তপ্ত ধরিত্রীর হাহাকার মিটিয়ে ঝমঝমিয়ে নামল কাঙ্ক্ষিত বর্ষণ। অবিরল জলধারায় মুহূর্তে ভিজে একাকার হলো চারপাশ। তৃষা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক আশ্রয়ের খোঁজ করতে গিয়ে পিছলে যেতে নিলে আজও পিছন ঘুরে ক্ষিপ্রতায় ওর হাত টেনে ধরল। বৃষ্টির অঝোর ধারায় দুজনের দৃষ্টি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল। ঝড়ো বাতাসে তৃষার ওড়নারাচল উঠছে, আর আর্যর শার্ট ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। এক নিবিড় স্তব্ধতায় বৃষ্টির শব্দের মাঝে কেবল দুজনের হৃদস্পন্দনের দিবিক্রি ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগলো। আর্য বেশ ধমকের স্বরে বলল, হোয়াটস ননসেন্স! এই ঝড়ো হাওয়ার ভেতরে এই ছাদে আসার মানে কি? তৃষা ভেবেছিল ও পড়ে যাবে, সে ভয়ের রেশ ধরেই চোখ খিচে রেখেছিল। হঠাৎ আর্যর স্পর্শে নিশ্চিত হলো। তবে পরক্ষণেই আর্যর ধমকে ঝোঁক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল, ইয়ে মানে আসলে আমি আর টুইঙ্কেল। ওকে কথা শেষ করতে দিল না আর্য, মাঝপথে থামিয়ে বলল, স্টপ তৃষা! এখন আবার বলবেন না আপনার বৃষ্টির মাঝে হাইড অ্যান্ড সিক খেলছিলেন। তৃষা এবার নিশ্চুপ রইল। কি বলবে ও? সত্যি তো ওরা লুকোচুরি খেলছিল। ওকে এমন শান্ত থাকতে দেখে আর্য আর কথা বাড়ালো না। এক ঝলক বর্ষা সিক্ত ওকে নিরীক্ষণ করে বলল, বৃষ্টিতে ভিজে যাচ্ছি সে খেয়াল আছে? তৃষা এবার তাকালো নিজের দিকে। সত্যি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গিয়েছে ও। তবে সেদিকে লেশমাত্র খেয়াল নেই ওর। আর্য যখন ওকে ভেতরে যাওয়ার তাগাদা দিচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ও প্রশ্নোত্তর দৃষ্টি মেলে বলল, আপনি বুঝলেন কি করে এখানে আমি? বৃষ্টির উন্মত্ততা তখন চরমে। আকাশ ভাঙা সেই বাড়ি ধারায় অরণ্য আর পাহাড়ের রেখাগুলো ঝাপসা হয়ে এসেছে। আর্যর বলিষ্ঠ হাতের মুঠোয় তৃষার কবজিটা তখনও বন্ধী। তৃষার ওই কৌতূহলী প্রশ্নের পিঠে আর্য মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। ওর নিজের মস্তিষ্কের কোষেও তখন একটাই প্রশ্নের তোলপাড়, কিভাবে? ও তো বৃষ্টির শব্দের তোড়ে অন্য কোনো শব্দ শোনেনি। তবে তৃষা পা পিছলে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই কেন ওর হাতটা স্বয়ংক্রিয়ভাবে ওদিকেই প্রসারিত হলো। এক অদ্ভুত অতীন্দ্রিয় চান যেন বাতাসের স্পন্দনে তৃষার উপস্থিতি আগেভাগেই ওর স্নায়ুতে পৌঁছে দিয়েছিল। আর্যর চোখের মণি দুটো এক লহমায় সংকুচিত হলো। পরক্ষণে সে বিস্ময় ছেড়ে ফেলে ওর চিরাচরিত বর্মটা পরে নিয়ে গম্ভীর স্বরে বলল, বোঝার জন্য কি খুব রকেট সায়েন্স লাগে? এই পুরো তালুকদার মঞ্জিলে আপনার মতো ক্লামজি আর আনপ্রেডিক্টেবল সেকেন্ড কোনো ক্যারেক্টার নেই। আপনার চলার শব্দে একটা অদ্ভুত ছন্দ আছে, এমনকি আপনার ওই অবাধ্য নিঃশ্বাসের ছন্দেও ক্লামজিনেস মিশে আছে। আই থিঙ্ক ওটাই এনাফ আপনার উপস্থিতি বোঝার জন্য। তৃষা ঠোঁট উল্টে বিড়বিড়িয়ে বলল, সারাক্ষণ জিপিএস ট্র্যাকের মতো আমায় নজরে রাখে নাকি এই লোক? আর্যর কর্ণগোচর হলো না তৃষার বিড়বিড় করে বলা কথাগুলো। ও বৃষ্টির হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ তৃষাকে নিয়ে পার্শ্ববর্তী চিলেকোঠায় নামতে যায়।
ঠিক তখনই তৃষার নজর কাড়ল মূল জমিদার বাড়ির জানালার সেই নিভৃত কোণটা। সেখানে পর্দার আড়ালে মায়া দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টিতে বিষাক্ত ঈশ্বর এক লেলিহান শিখা, যেন দূর থেকে একজোড়া শকুনের দৃষ্টি বিচ্ছে তাদের দুজনের ওপর। তৃষার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে গেল। ও মায়াকে বুঝিয়ে দিতে চায় এই বিস্মৃত মুহূর্তের দখলদারিত্ব আদতে কার। আর্য যেই না এক কদম বাড়ালো, তৃষা হুট করে ওর ভেজা শার্টের হাতটা খামচে ধরে নিজের আরো কাছে টেনে নিল। আর্য অপ্রস্তুত হয়ে থমকে দাঁড়ালো। ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল সহসা। কি হলো? ভেতরে চলুন, ঠান্ডা লেগে যাবে তো। তৃষা এবার ওর কাজল মাখা চোখের পাতাগুলো বৃষ্টির জলে সিক্ত করে এক মায়াবী আকুতি ফুটিয়ে একদম বাচ্চার মতো মুখ করে বড্ড আদরের স্বরে বলল, আর একটু থাকি না তো আপনার কোল্ড প্রবলেম আছে? প্লিজ। দেখুন আকাশটা আজ কেমন পাগলামি করছে। এই বৃষ্টির ঘ্রাণটা বড্ড নেশা ধরায়। জাস্ট 5 মিনিটস। আর্য সেই গম্ভীর সত্তাটা তৃষার আকস্মিক আবদারে যেন এক লহমায় বিলুপ্ত হলো। ও কিছু একটা বলতে গিয়েও তৃষার সেই নিষ্পাপ চাহনির সামনে শব্দ খুঁজে পেল না। ও অপলক চেয়ে রইল তৃষার দিকে। এদিকে তৃষা আর চোখে দেখল মায়ের রাগে ফেটে পড়ছে। তৃষা ইচ্ছে করেই আর্যর কাঁধে সামান্য মাথা ঠেকিয়ে বৃষ্টির অঝোর ধারা উপভোগ করতে লাগলো। মায়া এক পর্যায়ে অসহ্য বোধ করে জানালার পর্দাটা সজোরে টেনে দিয়ে সেখান থেকে প্রস্থান করল। বিজয়ীর হাসি হাসল তৃষা। আর্য কিছুই বুঝতে পারল না, শুধু বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল এক হুট করে পরিবর্তিত তৃষার দিকে। মায়ের প্রস্থানের সাথে সাথেই তৃষার রোমান্টিক ড্রামার ওপর যেন জবনিকা পড়ল। ও চট করে আর্যর থেকে কিছুটা দূরত্ব বুঝিয়ে বেশ স্বাভাবিক গলায় বলল, ওকে ডান, 5 মিনিটস ওভার। এবার চলুন নিচে যাই। আপনার তো আবার ঠান্ডার সমস্যা আছে। আর্য নিজের হাতের ওয়াটারপ্রুফ ঘড়িটার দিকে একবার তাকিয়ে ভ্রু কুচকে বলল, 1 মিনিট 20 সেকেন্ড হয়েছে মাত্র। আপনার 5 মিনিট কি ঘড়ির কাঁটা উল্টো দিকে করে নাকি? তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসল। আরে ওটা রাউন্ড ফিগার ধরে নিয়েছি। চলুন তো এখন। তৃষা পা বাড়াতেই সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে উপরে উঠে এলো টুইঙ্কেল। বৃষ্টির পানিতে ভিজে ওর লাল ফ্রকটা গায়ের সাথে লেপ্টে আছে। কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো নিয়ে ও চিৎকার করে উঠল, আই গট ইট বানি। তুমি এখানে পাপ্পার সাথে লুকিয়েছিলে। দিস ইজ চিটিং। তোমরা আমাকে ছাড়াই রেন পার্টি করছো। টুইঙ্কেল কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে দাদুনদের মতো গম্ভীর হয়ে দাঁড়ালো। আর্য নিচু হয়ে ওকে কোলে তুলে নিতে চাইল। ও সরে গিয়ে বলল, নো পাপা, আমি তোমার উপর খুব রাগ করেছি। তুমি বানিকে একাই ভিজিয়ে দিচ্ছ, আর আমাকে ডাকোনি কেন? তৃষা খিলখিল করে হেসে ওঠে পেছন থেকে টুইঙ্কেলকে জাপটে ধরল। ও নরম গালে একটা শব্দ করে চমুখে আদরে গলায় বলল, আরে আমার কিউটি পাই, রাগ করে না তো সোনা। আমরা তো জাস্ট তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওয়েট করছিলাম। এই দেখো, এবার আমরা 3 জন মিলে একসাথে ভিজবো। ডিল? টুইঙ্কেলের রাগ এক নিমেষে গলে পানি হলো। ও হাততালি দিয়ে লাফিয়ে ওঠে আর্যর হাত টেনে ধরে বলল, পাপ্পা জলদি এসো, আমরা এই দুষ্টু রেন ওয়াটারের সাথে ফাইট করব। বানি চলো, আমরা গোল হয়ে ঘুরি। তৃষা আর টুইঙ্কেল বৃষ্টির ধারায় গোল হয়ে ঘুরতে শুরু করলো। আর্য একপাশে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে অপলক চেয়ে রইল ওদের দিকে। তৃষার হাসির শব্দ আর টুইঙ্কেলের মিষ্টি কথার কলকাকলি মিলেমিশে এই বৃষ্টিস্নাত প্রভাতটায় এক জান্নাতি পরশ বলিয়ে দিল যেন। মিনিট 10 মতো এভাবেই ভিজল ওরা। তৃষা কালক্ষেপণ না করে টুইঙ্কেলকে বাথরুমে নিয়ে শহরের কুসুম গরম পানিতে ভালো করে গোসল করিয়ে দিল, যাতে পাহাড়ি হিমেল হয় ওর সর্দি না বসে। ফ্রেশ হয়ে লাল উলের তোয়ালে মাথা মুছতে মুছতে টুইঙ্কেল যখন বিছানায় লুটোপুটি খাচ্ছে, তৃষাও দ্রুত নিজের ভিজে কাপড় বদলে একটা আরামদায়ক সালোয়ার কামিজ পরার উদ্দেশ্যে কমন বাথরুমের দিকে পা বাড়ালো। ওদিকে আর্য নিজের ভেজা শার্ট ত্যাগ করে দ্রুত শার্ট সেরে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে আর্য আর চোখে দেখল ঘর জুড়ে এখন বৃষ্টির সোদা গন্ধ আর একরাশ পারিবারিক প্রশান্তির চাদর বিছিয়ে দিয়েছে। ও
ওকে বের হতে দেখে টুইঙ্কেল গুটিসুটি পায়, ওর দিকে এগিয়ে এসে বলল। পাপা, আজও ঘুরে দাঁড়িয়ে এক চিলতে হাসলো। ও হাঁটু গেড়ে টুইঙ্কেলের সম উচ্চতায় বসে ওর ভেজা নাকটা আলতো করে টিপে দিয়ে বলল। ইয়াস প্রিন্সেস। আমরা পাহাড় দেখতে যাব না? যাবো তো মাম্মা। কবে? তুমি কবে যেতে চাও প্রিন্সেস? আর্যর এহেন প্রশ্নের জবাবেই খানিকক্ষণ চুপ থেকে টুইঙ্কেল তাদেরকে আর্য ফের শোধায়। টেল মি মাম্মা, তুমি কবে যেতে চাও? টুইঙ্কেল এবার ঘুরে ফিরে তৃষাকে খুঁজে না পেয়ে ও নীলাভ মায়াবী দৃষ্টি আর্যর দিকে মেলে আদুরি কণ্ঠে বলল। কবে যেতে চাই? আমি জানি না কবে যেতে চাই। মেয়েরা এমন কথাই ফিক করে হেসে দিল আর্য। তবে পানি যখন বলবে তখন যেতে চাই। তুমি নিয়ে যাবে তো পাপা? অফকোর্স মাম্মা। টুইঙ্কেল আর্যর থেকে মন মতো জবাব পেয়ে গলা জড়িয়ে ওর মুখে ছোট্ট একটা চুমু দিয়ে বলল। ইউ আর দ্য বেস্ট পাপা, লাভ ইউ। আর্য মুচকি হেসে মেয়ের নরম জলে চুমু দিয়ে বলল। লাভ ইউ টু মাম্মা। বাবা মেয়ের খুনসুটি যখন চরমে ঠিক সেই সময় কক্ষে প্রবেশ করল তৃষা। ও কিঞ্চিত সরনেত্রে ওদের নিরীক্ষণ করছে। কিছু বলার ঠিক পূর্ব মুহূর্তেই কক্ষে কড়া নাড়ল সালমা। আর্য এক ঝলক দরজার দিকে তাকিয়ে দেখল তৃষাও দাঁড়িয়ে আছে ওখানে। ও কিছু বলার আগে তৃষা সালমাকে বলল। তুমি যাও, আমরা আসছি। সালমার সম্মতি সূচক মাথা নাড়িয়ে প্রস্থান করতেই তৃষা আর্য টুইঙ্কেলের উদ্দেশ্যে বলল। চলুন, খেতে ডাকছে তো। আর্য টুইঙ্কেলকে কোলে তুলে বাহিরের উদ্দেশ্যে পা বাড়াতে বাড়াতে বলল। চলুন। ড্রয়িং রুমের পরিবেশ জমজমাট। সেগুন কাঠের বিশাল টেবিলের ওপর ধোয়া ওঠা ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর বেগুনির সুবাসে অন্দরমহল মাওয়া করছে। বৃষ্টির দিনে এমন ভোজের ঘ্রাণে সবাই ক্ষুধায় যেন দ্বিগুণ হয়ে গেছে। তৃষা আর আর্য যখন টুইঙ্কেলকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল তখন সবার দৃষ্টি একযোগে ওদের উপর নিবদ্ধ হলো। মায়া আগে থেকেই এক কোণে বসে প্লেটে চামচ দিয়ে শব্দ করছিল। ও দৃষ্টি তৃষার ভেজা চুলের ওপর গিয়ে স্থির হলো। আঞ্জুমান বেগম চশমার ওপর দিয়ে একবার আর্য একবার তৃষাকে পরখ করে নিয়ে কৌতুক ভরা স্বরে বললেন। বলি, জামাই আমার দেখছি ভালোই রোমান্টিক হয়ে গেছে। বউকে নিয়ে সকাল সকাল বৃষ্টিতে ভিজেছে, আবার একসাথে খেতে আসা হয়েছে বাবা। নানির কথায় আর্য হেলদোল না দেখালেও খানিক লাজুক হাসল তৃষা। টুইঙ্কেল পাশ থেকে ফোড়ন কেটে বলল। জানো বড় মাম্মাই পাপা আর বানি তো আমাকে ছাড়াই ভিড়ছিল, পরে আমি গিয়ে ওদের ধরছি। আঞ্জুমান বেগম টুইঙ্কেলকে পাশে এনে নিজের কোলের উপর বসিয়ে বললেন। দেখছো কাণ্ড, তোমাকেও নেয়নি। টুইঙ্কেল নিষ্পাপ চেহারায় মাথা দুপাশে নাড়িয়ে বলল। ওনাদের এমন কাণ্ডে উপস্থিত সকলে কিছুটা শব্দ করে হেসে উঠল। আর এতেই লাজুক তৃষা কুণ্ঠিত লাজুক লতার ন্যায় গুটিয়ে পড়ল। এদিকে সবকিছু বড্ড ন্যাকামে ঠেকছে মায়ের কাছে। ইচ্ছে করছে সামনে থেকে প্লেটটা তৃষার মাথায় ছুঁড়ে মারতে, তবুও দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ নিবারণের ব্যর্থ প্রচেষ্টা চালালো মায়া। ভুনা খিচুড়ি আর ইলিশ ভাজার স্বাদে সবাই যখন মগ্ন, ডাইনিং টেবিলের আমেজ তখন বেশ তুঙ্গে। তৃষা একমনে খিচুড়ির সাথে মরিচ মেখে নিচ্ছিল। ঝাল আর লেবুর সুবাসে ওর জিভে রীতিমতো পানি চলে এসেছে। কিন্তু হুট করেই এক লোকমা মুখে দিতে বিপত্তি ঘটল। অতিরিক্ত ঝালার শুকনো মরিচের একটা টুকরো গলায় আটকে গিয়ে তৃষার দম বন্ধ হওয়ার উপক্রম হলো। তৃষা আচমকা কাশতে শুরু করলো। ওর ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে নেত্রকার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা পানি। টেবিলের সবাই থমকে গেল। আজও সবকিছু একপাশে সরিয়ে বেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ও এক মুহূর্ত দেরি না করে পাশের জগ থেকে গ্লাসে পানি ঢেলে তৃষার ওষ্ঠা ধরে ধরল। তৃষা শান্ত হন, এই তো পানিটা খান কুইক। আর্যর কণ্ঠে তখন এক অদ্ভুত উদ্বেগ মিশ্রিত অস্থিরতা। ও এক হাতে গ্লাস ধরে অন্য হাতে তৃষার পিঠে পরম মমতায় হাত বুলিয়ে দিতে লাগলো। তৃষা কাশতে কাশতে আর্যর শার্টের হাতাটা খামচে ধরল। আর্য নিষ্ঠুর স্বরে অনেকটা ফিসফিস করে ওর কানের কাছে বলল। ঠিক আছেন? আর ইউ ওকে? একটু বড় করে নিঃশ্বাস নিন।
তৃষা পানি খেয়ে কিছুটা ধাতস্থ হতেই আর্য ওর চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দিল। ডাইনিংয়ে সবাই অবাক হয়ে দেখল আর্যর এই কেয়ারিং সত্তাটাকে। মায়ের কাছে মনে হলো এই দৃশ্যটা ওর কলিজায় ফুটন্ত তেল ঢেলে দিচ্ছে। আর্যর এই স্পর্শ, ওর চোখের সেই গম্ভীর চিন্তা সবই যখন তৃষার জন্য বাড়াতো, মায়ের সদরে চামচটা প্লেটে ফেলে দিয়ে চেয়ার টেনে উঠে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন রাগে রেডি করছে। কারো দিকে না তাকিয়ে ও কর্কশ স্বরে বলল, আমার খিদে নেই, আমি আসছি। মায়া হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই আঞ্জুমান বিবি মুচকি হাসলেন। আর্য তখনও তৃষার দিকে ঝুঁকে ফ্রুকুচকে জিজ্ঞেস করছে, এখন কেমন লাগছে? বেশি ঝাল খাওয়ার কি দরকার ছিল আপনার? তৃষা আর্যর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে ওকে নিশ্চিন্ত করে পড়ল। আই এম ফাইন। আর্য যেন এক মুহূর্তের জন্য দুশ্চিন্তার রাজ্য থেকে বেরিয়ে আসলো। কোচকানো ভ্রুযুগল শিথিল হলো সহসা। বেলা চড়া হতেই সকালের বর্ষণ-সিক্ত স্নিগ্ধ আবহাওয়া বিদায় নিয়ে মেঘমুক্ত আকাশে মধ্যাহ্নের সূর্য যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। তপ্ত রোদে ভিজে থাকা ঘাস আর লতাপাতা থেকে এক প্রকার ভ্যাপসা গরম বাষ্প হয়ে উঠছে। তবে বাহিরের এই উত্তাপ তালুকদার মঞ্জিলের ভেতরের উৎসব মুখর আমেজকে বিন্দুমাত্র দমাতে পারেনি। শাহরিয়ারার অহনার বিবাহ লগ্ন যত ঘনিয়ে আসছে, তালুকদার মঞ্জিলের প্রতিটি কোণে চঞ্চলতা যেন ততটাই ডালপালা মেলছে। বাড়ির সদর দরজায় এক নতুন শোরগোল। সুনামগঞ্জ থেকে সপরিবারে এসে পৌঁছেছেন ছোট খালা গুলশানারা, তার সাথে স্বামী রহমান সাহেব আর দুই পুত্র সৌরভ ও সৌভিক। সৌরভ এখন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষের ছাত্র, আর সৌভিক একই বিশ্ববিদ্যালয়ে সদ্য পদার্পণ করেছে, অর্থাৎ প্রথম বর্ষের ছাত্র। গেট দিয়ে গাড়ির বহর প্রবেশ করতেই সকলে এক প্রকার ছুটে গিয়েছে। জাহানারা বেগম আর ওনার মেছো বোন শাহানারা বেগম ছুটে গেলেন। গুলশানারা বেগম তৎক্ষণাৎ গাড়ি থেকে নামলেন অপর দুই বোনকে দেখে। বহুদিন পর তিন বোনের দেখা হতেই একে অন্যকে জড়িয়ে ধরলেন তারা। জাহানারা বেগম বললেন, এত দেরি করে এলি কেন? সাহা আর আমি তো সেই কবে এসেছি। আরে আপা, তোর দুই বাঘিনীর একসাথে পরীক্ষার ডেট পড়েছে, এর জন্যই তো। ভেতর থেকে বাড়ির কর্ত্রীরা এগিয়ে এলেন। সায়রা বেগম খানিক মুখ বাঁকিয়ে মজা করে বললেন, দেখেছো কাণ্ড, বোনদের খবর ঠিকই আছে, কিন্তু আমাদের কথা কি কারো মনে আছে নাকি? গুলশানারা বেগম এবার হেসে ওনাদের উদ্দেশ্যে বললেন, আরে না না ভাবি, তা কেন? পাশ থেকে ফোড়ন কাটল আসমা বেগম। আরে ওরা আগেও এসেছিল তো। আচ্ছা আসো, এবার তোমরা আসো দেখি। গুলশানারা বেগম বোনদের পাশে সরিয়ে ভাবিদের জড়িয়ে বললেন। নাও, এবার হয়েছে? তিন রমণী হেসে বললেন। হ্যাঁ, রহমান সাহেব ততক্ষণে শালা আর বাড়ির জামাইদের সঙ্গে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করেছেন। পেছন থেকে সৌরভ আর সৌভিক সকলকে সালাম দিয়ে ভেতরে যাওয়ার পথ খুঁজছে। মায়া, অহনা, শাহরিয়ার আর আর্য ব্যতীত বাড়ির নবীন প্রাণগুলো সবাই উপস্থিত এখানে। তারা সকলে ব্যস্ত কুশল বিনিময়ে। তৃষা এক কোণে দাঁড়িয়ে এই মিলন মেলার স্নিগ্ধতা দেখছিল। ওর হাত শক্ত করে ধরে টুইঙ্কেল নীলাভ চোখে ড্যাব ড্যাব করে নবাগতদের দেখছে। কৌতূহল দমাতে না পেরে ও তৃষার দিকে চেয়ে ওর বাচ্চা কণ্ঠে বলল, এনারা কারা বানি? এনারা তোমার আরেকটা দাদিয়া দাদুন। আরেকটু দাদিয়া দাদুন? আমার কতগুলো দাদিয়া দাদুন বানি? তৃষা টুইঙ্কেলের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে হেসে বলল, অনেক ভালো, অনেকগুলো সুইটহার্ট। হঠাৎ জাহানারা বেগমের নজর পড়ল তৃষার দিকে। তিনি একগাল হেসে তৃষাকে ইশারায় কাছে ডাকলেন। তৃষা টুইঙ্কেলের হাত ধরে ধীর পায়ে এগিয়ে আসতেই জাহানারা বেগম তৃষাকে নিজের বাহু জোরে পরম যত্নে টেনে এনে গুলশানারা বেগমের উদ্দেশ্যে বললেন, এই দেখগুলো আমার মেয়ে। অতঃপর উনি তৃষার দিকে তাকিয়ে কিঞ্চিত মাতৃসুলভ শাসনের সুরে বললেন, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই তো ওখানে দাঁড়িয়েছিলাম মা। কেন ওখানে দাঁড়িয়ে ছিলি কেন? আসলে তোমরা কথা বলছিলে তো, তাই। পাগলি মেয়ে আমার, নে পরিচয় কর। এটা আমার ছোট বোন
মানে তোর ছোট খালামণি। তৃষা গুলশানারা বেগমের দিকে ফিরে সালাম দিল। গুলশানারা হাসি মুখে সালামের জবাব দিলেন। তিনি ভালোভাবে তৃষাকে চেনেন, কারণ ওই যে বোন সারাদিন ফোন দিয়ে তৃষার কথাই গল্প করে তার সামনে। অতঃপর তার দৃষ্টি কাড়ল পাশে দাঁড়ানো টুইঙ্কেল। তিনি টুইঙ্কেলকে কোলে তুলে নিয়ে ওর গোলগাল গালে একটা চুমু খেয়ে বললেন, ও মা, এই তো আমাদের